আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আনিকুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2, আর এইচডব্লিউ থাকবে না। ক্লাসে করার পরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আইডি এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাস অথবা ক্লাসের বাইরে যে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমার অধ্যায় 4.7 যেখানে আছে ক্ষমতা, এবং 4.8 কর্মদক্ষতা। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে কাজ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, তো দেখি আমরা ক্ষমতাটা আগে আলোচনা করি। ক্ষমতা, যেটাকে আমরা বলি ক্ষমতা বা পাওয়ার। তো সাধারণত আমরা যেটা বুঝে থাকি, যে কোনো দুজন ব্যক্তির মধ্যে যদি একটা সিঁড়িতে উঠতে দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে মধ্যে যে ব্যক্তি আগে উঠবে তার ক্ষমতা বেশি। আবার যদি বলা যায় যে একটা বস্তুকে দুজন ব্যক্তিকে উঠাতে দিলে যে খুব সহজে উঠাতে পারবে তার ক্ষমতাকে আমরা বেশি বলে থাকি। এছাড়াও একটি জায়গা থেকে যদি অন্য একটি জায়গাতে কিছু পরিমাণ ইটকে একটা সময় বেঁধে দেওয়া হয় 1 মিনিটের মধ্যে, যে কে কতগুলো ইট সরাতে পারে, তাহলে যে 1 মিনিটের মধ্যে বেশি সংখ্যক ইটগুলো সরাতে পারবে তার ক্ষমতায় বেশি, এইরকমভাবে আমরা বলে থাকি। আসলে ক্ষমতা পদার্থবিজ্ঞানের ঠিক ওই রকমই একটা বিষয়বস্তু, যেখানে বলা হচ্ছে যে একক সময়ে কোনো একটা বস্তু অথবা ব্যক্তি বা ইঞ্জিন যে পরিমাণ কাজ করবে সেটাকে আমরা ক্ষমতা বলবো। অর্থাৎ এই ক্ষমতাকে পি অর্থাৎ পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়। তো পি সমান হচ্ছে এই ক্ষমতা পি, এইটা সমান হচ্ছে কৃত কাজ, অর্থাৎ কাজ বা হচ্ছে সময়। তার মানে আমরা এই W/T বলতে পারি। তার মানে একক সময়ে কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করবে তাকে আমরা ক্ষমতা বলবো। তো আমরা যেহেতু কিন্তু কাজের ক্ষেত্রে সংজ্ঞা যেটা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, তার মানে কোনো একটা বস্তু শক্তি রূপান্তরের হার বা কাজ করার হারকে আমরা ক্ষমতা বলতে পারি। তাহলে শক্তির দিক থেকে আমরা যেটা বলতে পারি যে E/T, এটাও আমরা বলতে পারি। তাহলে আমরা যে এককটা আমরা পাবো ক্ষমতার যে একক, তাহলে ক্ষমতার একক হবে, দেখো যে উপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে উপরে হচ্ছে জুল, শক্তি বা কাজের একক জুল, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে আমরা জুল পার সেকেন্ড পাবো। তো এটাকে বলা হয় ওয়াট। তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এই যে ওয়াট, 1 ওয়াট বা ওয়াট কাকে বলে, আমরা যদি বলি ওয়াট, 1 ওয়াট কাকে বলে বা ওয়াট কাকে বলা হয়, তাহলে আমরা যেহেতু সূত্রটা জানি যে P সমান হচ্ছে W/T, তার মানে আমরা বলতে পারি যে এই 1 জুল কাজ যদি 1 সেকেন্ডের মধ্যে করি তাহলে আমরা পাবো 1 ওয়াট। তো এখান থেকে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্র যদি 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে তাহলে তো আমরা বলতে পারি যে তাকে 1 ওয়াট। তাহলে 1 ওয়াট বলতে বোঝায় যে 1 সেকেন্ডে কোনো বস্তু 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন করলে তাকে আমরা 1 ওয়াট বলতে পারবো। তো এছাড়াও কিন্তু ক্ষমতার একক ওয়াট ছাড়াও আছে, যেমন হর্স পাওয়ার আছে। তো 1 হর্স পাওয়ার এইটা সমান বলা হয় 746 ওয়াট। তো এরকমভাবে যদি বলা হয় যে কোনো ইঞ্জিনের দক্ষতা এত 1 হর্স পাওয়ার বলতে কি বোঝানো হয়, তাহলে আমরা একইভাবে কিন্তু বলতে পারি যে কোনো একটা ইঞ্জিন 1 সেকেন্ডে যদি 746 জুল কাজ সম্পন্ন করে বা এই 746 জুল শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে,
তাহলে সেইটাকে আমরা 1 হর্স পাওয়ার বলতে পারবো। এরপরে শুধু হর্স পাওয়ার না, আরও আছে, যেমন এর একক হচ্ছে মেগাওয়াট। আমরা সাধারণত এই মেগাওয়াটটা ব্যবহার করা হয় বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ বৈদ্যুতিক কেন্দ্রে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রে সেখানে ব্যবহার করা হয়। তো 1 মেগাওয়াট এইটার সমান হচ্ছে যে 10⁶ ওয়াট, অর্থাৎ প্রায় 10 লক্ষ, যেটা হচ্ছে যে 10 লক্ষ ওয়াট। তার মানে 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। এখন যদি বলা হয় যে কোনো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, অর্থাৎ কোনো একটা বৈদ্যুতিক কেন্দ্রের পারমাণবিক বৈদ্যুতিক চুল্লি বা নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্রের ক্ষমতা বা বিদ্যুৎ উৎপাদন করে 1000 মেগাওয়াট। এর মানে কি? তাহলে আমরা কিন্তু বলতে পারবো কি একইভাবে যে যেহেতু পি এইটার সমান আমরা আগে যেটা জানি সেটা হচ্ছে যে 1000 × 10⁶ ওয়াট। তো আমরা সূত্র যেটা জানি যে পি সমান হচ্ছে W/T। তাহলে পি বলতে আমরা যেটা পাবো এখানে 1000 × 10⁶ জুল পরিমাণ কাজ করবে 1 সেকেন্ডে। তাহলেই আমরা পাবো এটার সমান আমরা পাবো 1000 × 10⁶ ওয়াট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কোনো একটা বৈদ্যুতিক চুল্লি বা বৈদ্যুতিক কেন্দ্র, যেখানে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র, যেখানে 1 সেকেন্ডে নিউক্লিয়ার শক্তিকে 1000 × 10⁶ জুল পরিমাণ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে, সেটাই হচ্ছে আমাদের 1000 মেগাওয়াটের একটা বৈদ্যুতিক চুল্লি বলতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো ক্ষমতার ক্ষেত্রে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি, সেটা মেগাওয়াট হোক অথবা হর্স পাওয়ার হোক অথবা ওয়াট বা মেগাওয়াট হোক। তো এরপরে যদি আমরা দেখি যে ক্ষমতার মাত্রা যেটা আমরা পি, অর্থাৎ ক্ষমতা যদি পি হয়, পি সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে কাজ বা হচ্ছে সময়। তো আমরা সরাসরি কিন্তু এর মাত্রাটা লিখে দিতে পারবো, কিন্তু যদি আমাদের পরে পরীক্ষায় যে ক্ষমতার মাত্রা নির্ণয় করো, ক্ষয়ে যদি পড়ে বা অনুধাবনমূলক প্রশ্ন, তখন আমরা এভাবে লিখতে পারবো যে কাজ সমান আমরা জানি যে বল × সরণ বাই হচ্ছে সময়। তো এইটার সমান আবার যেটা লিখতে পারি, বল সমান আমরা জানি কি যে ভর × ত্বরণ সরণ আমাদের এখানে ছিল বাই সময়। আবার এইটা সমান ভর আমাদের মৌলিক রাশি রাখলাম, ত্বরণ কিন্তু ভাঙা যায়, সেটা হচ্ছে কি যে বেগ, এই সরণ বাই এই যে বেগ বলতে আমরা ত্বরণ বলতে বেগ ভাগ সময়, তার মানে আমরা সময় × সময় করতে পারি। এরপরে এটাকে যেটা আমরা লিখতে পারি যে ভর × হচ্ছে যে বেগ যেটা, সেটাকে আমরা লিখতে পারি যে সরণ × সরণ। আর নিচে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে সময় × সময়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ভরের জন্য হচ্ছে আমরা এখন যে মাত্রাটা পাবো সেইটা হচ্ছে যে ভরের জন্য আমরা পাবো m, আর এই s এর জন্য, সরণের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে লেন্থ, তার মানে হচ্ছে L² পার। এইখানে আমরা পাবো, আচ্ছা এখানে একটা সময় ছুটেছে সেটা হচ্ছে সময়, তাহলে আমরা পার T3 পাবো আমরা। তাহলে এইটা হলো আমাদের ক্ষমতার মাত্রা। এইভাবে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আলোচনা করার আমি বলি যে কোনো একটা ইঞ্জিন সে কিন্তু সম্পূর্ণরূপে যে পরিমাণ শক্তি তার দেওয়া হয় তা কিন্তু সম্পূর্ণরূপে কাজ করে না। যেমন আমরা খাবার খাওয়ার সময় যে রাসায়নিক শক্তি পাই, এই শক্তিটা সম্পূর্ণরূপে আমাদের শরীরে কাজ করে না। কিছু পরিমাণ শক্তি মলমূত্র বা বর্জ্য হিসেবে বের হয়ে যায়, আর কিছু পরিমাণ শক্তি আমাদের শরীরে
কাজে লাগে। এছাড়াও কোনো একটা মোটর সাইকেলে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয় ঠিক সে পরিমাণ শক্তি আমরা পাই না। যেমন আমাদের মোটর সাইকেলের কাজটা হচ্ছে আমাদের এর গতিকে বাড়ানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু এখানে যে শব্দটা তৈরি হয় সেটা আমাদের অপ্রয়োজনীয়। আবার এখানে যে ধোঁয়াটা তৈরি হয় সেটাও কিন্তু অপ্রয়োজনীয়। তাহলে এই যে এখানে আমাদের এই যে জ্বালানিটা দিলাম, এই জ্বালানির কিছু পরিমাণ শক্তি এই মোটর বাইকটার গতিকে বাড়ায়, গতিশীলতা করে, আর কিছু পরিমাণ শক্তি আমাদের শব্দ, আবার ঘর্ষণ বল, আবার হচ্ছে যে এর যে ধোঁয়া এগুলো তৈরি করে, ফলে এগুলো হচ্ছে অপব্যয় করে বা অপচয় হয়। তাহলে আমাদের কোনো ইঞ্জিনই কিন্তু সম্পূর্ণরূপে সে কিন্তু 100% বা পুরোপুরি কাজ করতে পারে না, প্রদত্ত শক্তি সম্পূর্ণরূপে কাজ করতে পারে না। তো সেই জন্যে কোনো একটা ইঞ্জিন কতটুকু কাজ করে সেটা পরিমাপ করার জন্য আমাদের কর্মদক্ষতার প্রয়োজন। তো কর্মদক্ষতা হচ্ছে কর্মদক্ষতা, এই কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, এটার নাম হচ্ছে ইটা। তো এইটা সমান হচ্ছে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা এখান থেকে লভ্য কার্যকর ক্ষমতা বলতে যেটা আমরা বলি সেটা হচ্ছে কি পি আউট বাই হচ্ছে পি ইন, অর্থাৎ ইনপুট ক্ষমতা এবং হচ্ছে আউটপুট ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা এবং হচ্ছে কার্যকর ক্ষমতা, এই দুটার অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলতে পারি। এখন এইটা সমান ক্ষমতা সমান আবার কিন্তু আমরা কি জানি যে শক্তি বাই সময়। তার মানে আমরা এখানে ই আউট বাই হচ্ছে টি লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি ই ইন বাই হচ্ছে টি। কারণ একই সময়ে যে শক্তিটা দেওয়া হচ্ছে প্রদত্ত শক্তি, সেটা হচ্ছে ওই শক্তিটা যে কাজে রূপান্তরিত হচ্ছে সেইটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে। এ কারণে আমরা একই সময়ে, অর্থাৎ এখানেও টি এখানেও টি, তো দুইটা টি কিন্তু বাদ যাবে। তোমরা যদি এটা উল্টিয়ে দিলে আমরা দেখবো যে টি কেটে গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে যে ই আউট বাই হচ্ছে ই ইন পাবো। তার মানে আমরা বলতে পারি যে কর্মদক্ষতা হচ্ছে কার্যকর ক্ষমতা বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা, অথবা কার্যকর শক্তি বাই হচ্ছে প্রদত্ত শক্তি, এই দুটার অনুপাত হচ্ছে কর্মদক্ষতা। এখন এই কর্মদক্ষতা আমরা যদি দেখি, এককটা যদি দেখি, এর যে একক, এইটারও একক হচ্ছে কি যে ওয়াট, আবার এইটারও একক হচ্ছে ওয়াট, আবার এখানেও কিন্তু এটার একক হচ্ছে কি জুল, আর এখানে এটার একক হচ্ছে জুল। তার মানে আমরা ওয়াট আর ওয়াট যাই বলি, যদি আমরা বলি যে ওয়াট বাই ওয়াট, আবার যদি বলি যে জুল বাই জুল, তাও কিন্তু আমরা কেটে গেলে কিন্তু কোনো একক পাবো না। তা আমরা কিন্তু এখানে দেখতে পাই যে কর্মদক্ষতার কোনো একক নেই, কর্মদক্ষতার একক নেই। পরীক্ষা কিন্তু পড়ে যে কর্মদক্ষতার একক নেই কেন, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে কর্মদক্ষতার একক নেই এই কারণে যে একই জাতীয় দুইটি রাশির অনুপাত, এটাও ক্ষমতা, এটাও শক্তি, এটাও শক্তি। তাহলে একই জাতীয় দুইটি রাশির অনুপাত হওয়ার কারণে এদের একক একই, এবং এই কারণে এদের কোনো একক নেই। তাহলে এই কারণে কর্মদক্ষতার কোনো একক নেই। এখন যদি একক না থাকে তাহলে কর্মদক্ষতাকে প্রকাশ করব কি করে? যে কোনো কিছুকে অবশ্যই প্রকাশ করতে এককের প্রয়োজন, আর একক না হলে সেটাকে প্রকাশ করা যাবে না। তাহলে কোনো একটা ইঞ্জিন কতটুকু কাজ করলো তা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্যে এটাকে প্রকাশ করার জন্যে কর্মদক্ষতার সঙ্গে যেটা করা হয় সেটা হচ্ছে এই যে পি আউট বাই হচ্ছে পি ইন ইন্টু 100%, অর্থাৎ শতকরাতে নিয়ে আসা হয়। এরপরে এটা যদি আমরা শক্তিতে নিই তাও কিন্তু শতকরা হিসাব আমরা করতে পারি, এটা হচ্ছে 100%। এটা একটা কারণ যে আমরা যদি এখন এটা, তখন আমরা বলতে পারবো যে কোনো একটা ইঞ্জিনের দক্ষতা কতটুক বা কত পার্সেন্ট সে কাজ করতে পারে, সেটা আমরা কিন্তু শতকরা হিসাব করে এটাকে বের করতে পারি। এছাড়াও কিন্তু শতকরা হিসাবের আর একটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখানে জানি যে প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ যে ক্ষমতাটা দেওয়া হয় বা যে শক্তিটা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে কাজ করে না, অর্থাৎ কার্যকর ক্ষমতার থেকে প্রদত্ত ক্ষমতার পরিমাণ বেশি, কার্যকর শক্তির থেকে প্রদত্ত শক্তির পরিমাণ বেশি।
তার মানে উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা হওয়ার কারণে অবশ্যই আমাদের কর্মদক্ষতাটা হচ্ছে 1-এর থেকে ছোট হয়ে যায়। তো ছোট বলতে দশমিক মান আসবে। তো দশমিক মান আসার কারণে এইটাকে আমরা পার্সেন্টেজ করলে, এটা একটা পার্সেন্টেজ করলে আমরা একটা শতকরা পরিমাণ, অর্থাৎ তখন কিন্তু আমরা পাবো একটা যে 25% অথবা 60% বা 40% একটা মাপ পাবো। তো এই জন্যে তখন এটাকে 100 দিয়ে গুণ করা হয়। তো এখন যদি বলা হয় যে কোনো একটা ইঞ্জিনের দক্ষতা 60% বলতে কি বোঝানো হয়, তো এটা দ্বারা যেটা বোঝানো হয় যে সেই ইঞ্জিনটি, অর্থাৎ কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা 60%, কর্মদক্ষতা 60% বলতে বোঝানো হয় যে ইঞ্জিনটির প্রদত্ত যে ক্ষমতা তার মধ্যে 60% সে কার্যকর ক্ষমতা রূপান্তরিত হয়েছে এবং বাকিটা কী হচ্ছে অপচয়, শক্তি বা ক্ষমতার অপচয় হয়েছে। অর্থাৎ 40% কী হচ্ছে অপচয় ঘটছে। তো এইটা এই জন্যে আমরা বলতে পারি যে এখানে আমরা যেটা বুঝলাম শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে কর্মদক্ষতার একক নেই এবং কর্মদক্ষতা ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা এবং হচ্ছে কার্যকর ক্ষমতার অনুপাত হতে পারে এবং হচ্ছে কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাত হতে পারে। এছাড়াও কিন্তু কৃত কাজ অর্থাৎ প্রদত্ত যে কাজ এবং হচ্ছে কার্যকর যে কাজ এইটারও অনুপাত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ক্ষমতা এবং কর্মদক্ষতা বুঝতে পেরেছ। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে। ক্লাস অথবা ক্লাসের বাইরে যদি কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারো। তো আজকে এ পর্যন্তই, অন্য এক ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।